আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন আজকে তোমাদের সামনে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া কাকে বলে, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, মাইটোকন্ড্রিয়ার কাজ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তিনজন বিজ্ঞানীর নাম একটু জানতে হবে। প্রথমে যে বিজ্ঞানী, এনার নাম হলো বিজ্ঞানী কলিকার। বিজ্ঞানী কলিকার 1850 সালে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। এবং দ্বিতীয় বিজ্ঞানীর নাম যেটা তোমাকে জানতে হবে সেটা হলো বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সুতা আকৃতির মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে এবং নাম দেন হলো ফিলা। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে যে ফিলা আকৃতির মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে? ওয়াল্টার ফ্লেমিং। এবং মাইটোকন্ড্রিয়া একটা মাইটোকন্ড্রিয়া এইটার মাইটোকন্ড্রিয়া নামকরণ করে যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম একটু জানতে হবে। ইনার নাম হলো কার্ল বেন্দা। ইনি মাইটোকন্ড্রিয়া নামকরণ করে। এবং আমরা যদি একটা কোষের কথা চিন্তা করি, তাহলে একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অ্যাভারেজ কত থাকতে পারে? অ্যাভারেজ দেখা যাচ্ছে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে একটা কোষের মধ্যে। এবং এখান থেকে দুইটা এক্সেপশনাল আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আমাদের যে যকৃত যে কোষ দ্বারা গঠিত হয় সেটাকে বলা হয় যকৃত কোষ। কিন্তু যকৃত কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 1000টি হতে পারে। অর্থাৎ একটা যকৃত কোষের মধ্যে একটি যকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে 1000টি। এবং এছাড়া অ্যামিবাতে 1000টি বেশি মাইটোকন্ড্রিয়া থাকে একটি কোষে। মোর দ্যান 1000টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তাহলে দেখো সংখ্যা গেল যে মাইটোকন্ড্রিয়া একটা কোষে 300 থেকে 400টি থাকতে পারে, এটা হলো অ্যাভারেজ। কিন্তু দুইটা এক্সেপশনাল মনে রাখতে হবে, সেটা হলো যকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে 1000টি এবং অ্যামিবাতে থাকতে পারে 1000টিরও বেশি। এবং একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া যে জায়গা দখল করে থাকে, অর্থাৎ অবস্থান, মাইটোকন্ড্রিয়ার যে অবস্থান একটা কোষের মধ্যে, এই একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া যে জায়গা দখল করে রাখে সেটা হলো 20%। কত পার্সেন্ট? 20%, মনে রাখবা। এবং মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি মোস্ট ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় কোথা থেকে? খুব ভালো করে মাথায় নিবা। সেটা হলো পুরাতন একটা মাইটোকন্ড্রিয়া, এটা বিভাজিত হবে। কি হবে? বিভাজিত হবে। তাহলে এটা হলো মাতৃ মাইটোকন্ড্রিয়া। এটা কি হবে? বিভাজন ঘটবে এবং একটা থেকে দুইটা মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হবে। তাহলে আমরা এদিকে একটা দেখাবো, এদিকে একটা দেখাবো। দেখো, তাহলে আবারও বলতেছি, দেখো মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি মাতৃ
মাইটোকন্ড্রিয়া অর্থাৎ পুরাতন একটা মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থেকেই মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এটা 3 মার্কের জন্য আসে এবং চিত্রসহ এটা বর্ণনা করতে হবে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া একটা হলো দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত একটা অঙ্গাণু। তাহলে এর কয়টা আবরণী আছে? 2টা। একটা হলো বহিস্থ আবরণী, একটা হলো বহিস্থ আবরণী, আর একটা হলো অন্তস্থ আবরণী। দেখো এই যে 2টা আবরণ, এই 2টা আবরণকে একসাথে বলা হয় দ্বিস্তরী আবরণী। দ্বিস্তরী আবরণী এটা গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা। লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, প্রথমে আবরণী সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে বলতে হবে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। এর বাইরের যে আবরণ সেটাকে বলা হয় বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণে কোনো ভাঁজ হওয়া অংশ দেখা যায় না, এবং অন্তস্থ আবরণ যেটা, এটাতে ভাঁজ হওয়া অংশ দেখা যায় এবং এটা গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা। দ্বিতীয় নম্বর যেটা সম্পর্কে আলোচনা করতে হবে সেটা হলো অন্তস্থ যে আবরণী, এই অন্তস্থ আবরণীর ছোট ছোট যে ভাঁজ অংশ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অন্তস্থ আবরণীর এই ভাঁজ অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এটাকে কি বলা হয়? ক্রিস্টি। দেখো ক্রিস্টি হলো অন্ত আবরণীর যে সারফেস আছে বা আবরণ আছে, এই আবরণটাকে বৃদ্ধি করে এবং এই ক্রিস্টির কাজ হলো এরা আবরণটাকে বৃদ্ধি করে, অর্থাৎ অন্তস্থ আবরণীর আয়তনটাকে বৃদ্ধি করে এটিপি উৎপাদনে সাহায্য করে। তাহলে এর কাজ হলো এটিপি উৎপাদনে সাহায্য করে, অর্থাৎ ক্রিস্টি অন্ত আবরণীর ছোট ছোট ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি অন্ত আবরণীর আয়তনকে বৃদ্ধি করে এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে দেখো এই যে ক্রিস্টির গায়ে এই যে লাল লাল যে ছোট ছোট দানাদার পদার্থ আমি দিয়েছি, এই দানাদার পদার্থের নাম হলো অক্সিসোম। তাহলে এটার নাম কি? অক্সিসোম। তাহলে অক্সিসোম কাকে বলে? ক্রিস্টি, অর্থাৎ অন্ত আবরণীর অন্তগাত্রে যে দানাদার পদার্থগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় অক্সিসোম, এবং অক্সিসোমেরও কাজ একই, এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। এবং অন্ত আবরণীর অন্তগাত্রে এই যে দেখো নীল কালারের কিছু অংশ দিয়েছি, নীল কালারের ছোট ছোট যে দানাদার পদার্থগুলো দেখাইছি এগুলো মূলত এনজাইম। এটার নাম হলো এটিপিএস, অথবা এটার আরেকটা নাম আছে এটিপি সিনথেস। এই এনজাইমের আরেকটা নাম কি? এটিপি সিনথেস। বুঝতেই পারছো নামের শুরুতে এটিপি আছে, তাহলে এটাও কি করবে? এটিপি উৎপাদনে সাহায্য করে থাকবে। এবার দেখো একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাইটোপ্লাজমীয় তরল পদার্থ আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সাইটোপ্লাজমীয় তরল পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সের মধ্যে তুমি দেখো একটা গোলাকৃতির অথবা বৃত্তাকৃতির একটা অংশ দেখতে পারছো। এটা হলো মূলত ডিএনএ অণু। এটা কি? ডিএনএ অণু। তোমরা সবাই জানো এই বৃত্তাকৃতির যে অংশটা দেখতে পারছো এটা মূলত ডিএনএ অণু। তোমরা সবাই জানো বৃত্তাকৃতির ডিএনএ অণু কখনো প্রকৃত কোষে থাকে না। তাহলে আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিভাবে বৃত্তাকৃতির ডিএনএ অণু আসলো?
এখানে একটু মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রকৃত কোষে কোনো বৃত্তাকৃতির ডিএনএ অণু থাকে না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকৃতির ডিএনএ অণু থাকে। এই ম্যাট্রিক্সের মধ্যে আর একটা উপাদান আছে, এটার নাম হলো রাইবোসোম। তোমরা জানো রাইবোসোম হলো দুই ধরনের হয়ে থাকে, একটা 70S আর একটা কি 80S। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70S রাইবোসোম থাকে, আর তোমরা জানো যে 70S রাইবোসোম থাকে আদিকোষে। এটা এক্সেপশনাল, খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আদি প্রকৃতির 70S রাইবোসোম থাকে, এবং এই 70S রাইবোসোমের দুইটা সাব ইউনিট আছে তোমরা জানো, একটা 50S আর একটা হলো 30S। এই দুইটার কাজ হলো মাইটোকন্ড্রিয়ার নিজের প্রয়োজনে প্রোটিন উৎপাদন করে থাকে। কি উৎপাদন করে থাকে? প্রোটিন উৎপাদন করে থাকে। তাহলে দেখো আরেকবার বলতেছি, তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। 1 নম্বর, মাইটোকন্ড্রিয়ার তোমার 3 মার্কের জন্য আসবে পরীক্ষায়। তাহলে প্রথমে আবরণী সম্পর্কে বর্ণনা করতে হবে। তাহলে বলবা যে 1 নম্বরে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। বাইরের আবরণটাকে বলা হয় বহিস্থ আবরণী, ভিতরেরটাকে বলা হয় অন্তস্থ আবরণী। এই বহিস্থ এবং অন্তস্থ আবরণী গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা, এবং এই আবরণীর কাজ হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা। একটা পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর ছোট ছোট ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির কাজ হলো মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর আয়তনটাকে বৃদ্ধি করে এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। এবং অক্সিসোম, তুমি দেখতেই পারছো ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাদার পদার্থ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় অক্সিসোম। এগুলোও এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। দেখো অনেক বইতে লেখা আছে এই অক্সিসোমই মূলত এটিপিএস অথবা এটিপি সিনথেস এনজাইম। তারপরেও আমি এখানে আলাদাভাবে দেখাইছি যে নীল কালি দিয়ে যে এই অন্ত আবরণীর অন্তর্গাতে কিছু এনজাইম দেখা যায়, এটার নাম হলো এটিপি সিনথেস অথবা এটিপিএস এনজাইম। এই এটিপিএস অথবা এটিপি সিনথেস এনজাইম এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। এবং মাইটোকন্ড্রিয়া তুমি জানো একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং আবরণীযুক্ত অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এর মধ্যে সাইটোপ্লাজমীয় যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পারবো বৃত্তাকৃতির একটা ডিএনএ অণু আছে। কি আছে? বৃত্তাকৃতির একটা ডিএনএ অণু আছে। এই ডিএনএ অণু মাইটোকন্ড্রিয়ার সকল বৈশিষ্ট্য ধারণ করে। যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই ডিএনএ অণু না থাকতো তাহলে মাইটোকন্ড্রিয়া শোষণ কাজে অংশগ্রহণ করতে পারতো না। আর তোমরা জানো সবাত শোষণের 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অর্থাৎ ডিএনএ অণু না থাকলে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হতে পারতো না। খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, এবং ম্যাট্রিক্সের মধ্যে আমরা আরেকটা মুক্ত অবস্থায় আরেকটা অঙ্গাণু দেখতে পারি, যেটার নাম হলো রাইবোজোম। তোমরা স্বাভাবিকভাবে জানো রাইবোজোম 2 ধরনের থাকে, একটা 70S আর একটা হলো 80S। মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকে সেটা হলো মূলত 70S, এবং এর 2টা সাব ইউনিট 50S আর একটা হলো 30S। এই 2টা সাব ইউনিটই মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনে প্রোটিন উৎপাদন করে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন আসলে তাহলে সুন্দর করে এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এখন শোনো, মাইটোকন্ড্রিয়া কাকে বলে? মাইটোকন্ড্রিয়া কাকে বলে? দেখো, মুখস্থ করিও না। দেখো, কয়টা আবরণী? 2টা আবরণী। দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। কয়টা আবরণী? 2টা। দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত, যার মধ্যে সাইটোপ্লাজমীয় তরল পদার্থ আছে। কি পরিমাণ? অল্প পরিমাণ। এবং যেই অঙ্গাণুতে সবাত শোষণের অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। দেখো আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত সীমিত সাইটোপ্লাজমস্থ
যে অঙ্গাণুতে সবাত শোষণের অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আমরা এখন যেটা শিখব, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়, কেন শক্তিঘর বলা হয়, শক্তিঘর বলা হয়, কেন বলা হয় এটা দেখো। প্রথম যে কথাটা আমরা জানি যে সবাত শোষণ, আমরা জানি যে সবাত শোষণ, এই সবাত শোষণ যেটা, এটা ধাপ হলো মোট 4টি। কতটি? 4টি। 1 নম্বরে গ্লাইকোলাইসিস। 2 নম্বরে যেটা, সেটা হলো অ্যাসিটাইল কোয়ে। নাম কি? অ্যাসিটাইল কোয়ে। 3য় নম্বরে যেটা, সেটা হলো ক্রেবস চক্র। 4র্থ নম্বরে তুমি জানো যে এটাকে বলা হয় ইটিসি অথবা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা চেইন। খুব ভালো করে মাথায় নিবা। তোমরা জানো যে সবাত শোষণের 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টার মধ্যে 3টা, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 3টা সংগঠিত হয় হলো মাইটোকন্ড্রিয়াতে। এই 3টা কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এবং তোমরা জানো যে সবাত শোষণে 1 অণু গ্লুকোজ, কত? 1 অণু C6H12O6, এটা অক্সিজেন দ্বারা ভেঙে বিভিন্ন এনজাইমের সহযোগিতায় অক্সিজেন দ্বারা ভেঙে উৎপন্ন হয় হলো 36 অণু এটিপি। 36 অণু এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। দেখো, তোমরা 9-10-এ পড়েছো 38 অণু এটিপি উৎপন্ন হয়। এখন কেন 36 বললাম? দেখো, তোমাদের এই যে পড়াশুনো, এটা আছে উদ্ভিদ বিজ্ঞানের 9ম অধ্যায়ে উদ্ভিদ শারীরতত্ত্বে। কেন 36 হলো, এটা আমি তোমাদের যেদিন এই উদ্ভিদ শারীরতত্ত্বের এই টপিকসটা পড়াবো সেদিন আমি বলবো ইনশাল্লাহ। দেখো, তাহলে 36 অণু এটিপি উৎপন্ন হয়েছে। 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু? 36 অণু এটিপি উৎপন্ন হয়েছে। এই যে 36 অণু এটিপি, এই 36 অণু এটিপির মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় 6 অণু এটিপি এবং এই গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে। এবং দেখো, অ্যাসিটাইল কোয়েতে উৎপাদিত হয় 6 অণু এটিপি। ক্রেবস চক্রে উৎপাদিত হয় হলো 24 অণু এটিপি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটিপি উৎপাদন করে না সরাসরি, কিন্তু এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। আর আমি তোমাদের বলেছি সবাত শোষণের 3টা ধাপ: অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এটা সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। অর্থাৎ 36 অণু এটিপির মধ্যে 30 অণু এটিপি মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। অর্থাৎ দেখো, মোট শক্তির অধিকাংশ শক্তি উৎপন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। দেখো, আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? সবাত শোষণের 4টা ধাপ আমরা জানি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। এবং মোট 36 অণু এটিপির মধ্যে 30 অণু এটিপি মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ দেখো, মাইটোকন্ড্রিয়ার যে কাজ আছে এটা মনে রাখা যায় একটা কৌশল দিয়ে। ফার্স্ট ট্রাই টু কভার লাস্ট রেসপিরেশন। ফার্স্ট ট্রাই টু কভার লাস্ট রেসপিরেশন।
তাহলে দেখো ফার্স্ট দিয়ে কি আছে, ফসফোরাইলেশন। কি আছে? ফসফোরাইলেশন। এডিপি থেকে এটিপি উৎপাদনের প্রক্রিয়াকেই বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এরপর আছে টিসিএ চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্রেবস চক্রের আরেকটা নাম হলো টিসিএ চক্র। এটা কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। সাইটিক অ্যাসিড চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। টিএসএ চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। এবার দেখো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, এখানে লেখা আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে দেখো অ্যাসিটাইল কোয়ের আরেকটা নাম হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অথবা এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। এটা কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। শোষণের শেষ পর্যায় কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবা, তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম ছিল। কি ছিল? রাইবোজোম। রাইবোসোম, এই রাইবোসোমের কাজ কি ছিল? প্রোটিন তৈরি করা। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজের প্রয়োজনে প্রোটিন তৈরি করতে পারে। দেখো বারবার করে এখান থেকে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এই মাইটোকন্ড্রিয়ার কাজ আসতে পারে। দেখো আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। আমি প্রথম থেকে আরেকবার বলি। দেখো মাইটোকন্ড্রিয়া প্রথম যে এমসিকিউ, এটা একটা আবরণীযুক্ত অঙ্গাণু, দ্বিস্তরী আবরণীযুক্ত একটা অঙ্গাণু। কি আবিষ্কার করেছে বিজ্ঞানী? পলিকার 1850 সালে। ওয়াল্টার ফ্লেমিং সুতা আকৃতির, কোন আকৃতির? সুতা আকৃতির, যেটা নাম দিয়েছিল কি? ফিলা। এবং নামকরণ করেছিল কে? কার্ল বেন্দা। এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা একটা কোষের মধ্যে থাকে হলো 300 থেকে 400টি, এবং যকৃৎ কোষে থাকে 1000টি। অ্যামিবাতে এর চেয়েও বেশি থাকতে পারে। একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া কতটুকু জায়গা দখল করে থাকে? 20%। মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হয় কোথা থেকে? পুরাতন মাইটোকন্ড্রিয়া বিভাজনের মাধ্যমেই, অর্থাৎ মাতৃ মাইটোকন্ড্রিয়া বিভাজনের মাধ্যমেই নতুন মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। এবং দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন 3 মার্কের জন্য আসবে। তাহলে দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। 1 নম্বরে আবরণী সম্পর্কে বর্ণনা করতে হবে। তাহলে বলবা দ্বিস্তরী আবরণী, যেটা গঠিত হয় লিপিড এবং প্রোটিন দ্বারা, এবং এটার কাজ হলো ভিতরের যত উপাদান আছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা। 2 নম্বরে ক্রিস্টি, অন্ত আবরণীর ছোট ছোট ভাজ অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর আয়তনটাকে বাড়িয়ে এটিপি উৎপাদনে সাহায্য করে। অক্সিসোম, ক্রিস্টির গায়ে যে ছোট ছোট দানাদার পদার্থ লেগে থাকে তাকে বলা হয় অক্সিসোম, এটাও এটিপি উৎপাদনে সাহায্য করে। এবং এই অন্ত আবরণীতে কিছু এনজাইম দেখা যায় যেটার নাম হলো এটিপিএস অথবা এটিপি সিনথেস, এটিপি উৎপাদনে সাহায্য করে থাকে। ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সাইটোপ্লাজমে তরল পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পারি একটা বৃত্তাকৃতির ডিএনএ অণু আছে। এই বৃত্তাকৃতির ডিএনএ অণু আমরা জানি যে আদিকোষে থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকৃতির ডিএনএ অণু থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং এই ডিএনএ অণু যদি না থাকতো মাইটোকন্ড্রিয়া শোষণ কার্যে অংশগ্রহণ করতে পারতো না, মাথায় রাখা লাগবে। রাইবোজোম, এটা 70S রাইবোজোম থাকে। তোমরা জানো যে আদিকোষে 70S রাইবোজোম থাকে, কিন্তু তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আদি প্রকৃতির 70S রাইবোজোম থাকে, যা মাইটোকন্ড্রিয়ার নিজের প্রয়োজনে প্রোটিন উৎপাদন করে থাকে। এরপরে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? আমরা জানি যে সবাত শোষণের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টার মধ্যে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, এবং মোট 36 অণু এটিপির মধ্যে 30 অণু এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ, প্রত্যেকটা কাজ জানতে হবে। ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে।
টিসিএ চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। টিএসএ চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? আমি বলেছি কিন্তু বারবার করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের আরেকটা নাম হলো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন আরেকটা নাম হলো অ্যাসিটাইল কোয়ে। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শোষণের শেষ পর্যায়ে কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এবং রাইবোজোম থাকে যা নিজের প্রয়োজনে প্রোটিন উৎপাদন করে। আশা করি তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।